আসসালামু আলাইকুম। এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। আর আপনারা যদি আমাদেরকে ফুল সাপোর্ট করেন, তাহলে নতুন, নতুন গল্প আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। চলুন তাহলে গল্প শুরু করা যাক। এই গাড়িটার আবার কি হলো? কিরে, গাড়ি কেন থামালি? আমি থামাইনি। মনে হয় চাকা পাংচার হয়ে গেছে। কি বলছিস? এখন কিভাবে ভার্সিটিতে যাব? সকালে আমার গাড়িরও চাকা ওহ সেম অবস্থা হলো। যে জন্য তোর গাড়িতে উঠলাম। এখন দেখি তোরটাও ওহ সেম। উফ এত বকবক না করে নাম তো গাড়ি থেকে। একটা সিএনজি ডাকতে হবে। শেষমেশ সিএনজি। হেঁটে যাওয়ার থেকে তো সিএনজি করে যাওয়াই ভালো। ওই তো একটা সিএনজি আসছে। ওটাকেই থামাই। হ্যাঁ, তাই কর। এ মামা যাবেন? আমার তো কোনো বোনই নেই, তাহলে আমি আপনার মামা হলাম কোন দিক দিয়ে? আরে, এটা তো কথার কথা বলেছি। তাছাড়া নাম তো জানি না আপনার, সেজন্যই মামা বলে ডেকেছি। ভাইয়া বলে ডাকলে তো আপনাদের শরীরে আবার অ্যালার্জির মতো মনে হয়। বাহ, সব বিষয় দেখি খোঁজ খবর ভালোই রাখেন। দেখুন এমনিতে লেট হয়ে যাচ্ছে, চলুন তো। রুচা ওর তাড়াতাড়ি। মামা, এসিটা একটু চালিয়ে দিন তো। এটা কি তোর গাড়ি পেয়েছিস যে এসি চালাবে? তুই তো জানিস আমার এই সব গাড়িতে ওঠার মোটেও ইচ্ছে কখনো হয়নি। শুধু তুই বলেছিস বলে উঠতে হলো। এসি তো নেই, তবে যখন এটা চালাবো তখন এসির মতো বাতাস পাবেন। তাড়াতাড়ি করে চালান তো। সিএনজি চালাতে থাকে। ইরা আর রুসার কথাগুলো শোনার পরে আকাশে তো ইরার কথাগুলো অনেক ভালো লাগে। কেননা ইরার কথায় কোনো লোভ বা হিংসা এরকম কোনো কিছুই নেই। ভার্সিটির সামনে চলে আসে। ওই তোর ভাড়াটা কত রে? খুশি হয়ে যা দেওয়ার দিতে পারেন। ওই তোর উপরে আমি কেন খুশি হতে যাব? তুই কি সম্পর্কে আমার কেউ কি লাগিস? তা কেন লাগবো? তাছাড়া আপনার যে আত্মীয় হবে সে বেচারার যে কী অবস্থা হবে তা তো দেখতেই পাচ্ছি আপনাকে দেখার পরে। তুই আসলেই অনেক বেশি কথা বলিস। ওটা তো আমার স্বভাব বলতে পারেন। রুষা, কেউ কারোর সাথে এভাবে কথা বলে? আচ্ছা শুনেন, আমরা এর আগে কখনো সিএনজিতে উঠিনি। আমরা মাঝে মাঝে উঠি ভালো লাগে বলে। কিন্তু ভাড়া সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, সেজন্য যদি আপনি ভাড়াটা বলতেন। আপনার কথাগুলো সত্যি আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আপনার জন্য 200 টাকা। ইরা টাকা নিতে যাবে তখনই খেয়াল করে ওর পার্স নেই। ও শিট, গাড়িতে পার্স রেখে এসেছি। তাহলে থাক, লাগবে না। ওই লাগবে না কি? তোর কি আমাদের ফকির বলে মনে হয় নাকি? ওনার কাছে তো নেই, কিন্তু আপনি কেন দিচ্ছেন না? আমাদের দুজনের পাস্ট এই গাড়িতে। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিন তো। ইরা, তুই এই বেড়ার নাম্বার নিবি কেন? তুই চুপ কর। আপনার নাম্বারটা দিন। আমি পরে আপনাকে টাকা পাঠিয়ে দিব যোগাযোগ করে। আমি বাসা থেকে নগদ টাকা আনতে আনতে অনেকটা সময় লেগে যাবে তো। আচ্ছা থাক, লাগবে না। দেখুন গরিবের দুঃখ বুঝি আমি, সেজন্যই অনেকটা সময় 200 টাকাও তাদের কাছে অনেক বেশি টাকা। আচ্ছা, এত করে যখন বলছেন তখন নিন নাম্বার। নাম্বার বলতে থাকে, নাম্বার দেখে ইরা অবাক হয়। এরকম নাম্বার তো শুধুমাত্র ভিআইপি লোকেদের দেয়া হয়। তাহলে এই নাম্বার আপনার কাছে কি করে? আমি তো এত কিছু বুঝি না। আচ্ছা আপনি আসুন, আমি বিকেলে ভেতরে টাকাটা পাঠিয়ে দেব। ইরা একটা কল দেয়। এতে ওর নাম্বার আকাশের কাছে চলে আসে। আকাশ ওখান থেকে একটা নির্জন জায়গায় আসে। তারপর কতগুলো লোক দাঁড়িয়ে আছে সেখানে। স্যার, ভিতরে এসে ফ্রেশ হয়ে নিন। ভিতরে এসে ফ্রেশ হয়ে অফিসে আসে। অনেকে বুঝতে পারছে না কি হচ্ছে এখন, তবে জানতে পারবেন সামনের দিকে, কেননা গল্প তো মাত্র শুরু হলো। আকাশ, এত লেট হলো কেন? কিছু কাজ ছিল বাবা। আমি তো জানি তোমার কাজটা কি। তা এভাবে আর কতদিন? আমি পেয়ে গেছি তাকে। নাম কি? বাসা কোথায়? আমি তাহলে আজকেই বিয়ের প্রস্তাব দিয়ে যাব তার কাছে। অত তাড়া নেই আমার, আগে দেখতে হবে আমার যেরকম মেয়ে পছন্দ ও আজও তেমন কিনা। তুই দেশে আসার পর থেকেই কিন্তু এই রকম করছিস না, অফিসে ঠিকমতো বসতেছিস না, অন্য কোনো কিছুতে কিছু করছিস তুই। চিন্তা করো না, হয়ে যাবে। তাছাড়া আমার পরিচয় যেন কেউ না জানে বা অন্য কাউকে না জানায়। তুই যে আমার ছেলে সেটাই তো এখনো তেমন কেউ জানে না। তুই তো দেশেই থাকতি না, সেই জন্য কেউ জানতেও পারেনি। শোনো, আমি ওই মেয়েকে যেভাবে পারি আগে ইমপ্রেস করার চেষ্টা করব, তবে আমাকে আগে জানতে হবে ওই মেয়ে কী চায়। তাহলে শুরু করে দে। দিব। আমি তাহলে চলি। আবার কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে তোমার ছেলের হবু বউ সে, তাকে বাসায় তো পৌঁছে দিতে হবে। ঠিক আছে, সাবধানে যা তাহলে।
আবারও একটা সিএনজি নিয়ে ভার্সিটির সামনে এসে দাঁড়িয়ে থাকে। এইদিকে ভার্সিটির ভেতরে ইরা ওর আরও কিছু বান্ধবীকে নিয়ে আড্ডা দিতে থাকে। ইরা, আমরা যাব কি করে? কেন রে, তোদের গাড়ি কোথায়? রুষা, তোরা তো সব সময় গাড়ি নিয়ে চলাচল করিস। রুষা, বাকিটা তুই বল। সে অনেক কাহিনী, অন্য একদিন সময় বলবো। আচ্ছা, তোরা কি থাকবি নাকি চলে যাবি? আমরা থাকবো, তোর কাজ থাকলে চলে যেতে পারিস। ঠিক আছে। বের হয়ে যখন রাস্তায় আসে তখন ইরার খেয়াল হয় ওর কাছে টাকা নেই। ও শিট, টাকা যে নেই আমি তো ভুলেই গেছি। রুনা বা রুবির কাছ থেকে নিয়ে আসি টাকা। এই বলে পিছনে ফিরে হাঁটতে থাকবে, তখনই আকাশ ডাক দেয়। এই যে ম্যাডাম, শুনছেন? আচমকা এরকম কথায় এরা দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। তখনই দূর থেকে আকাশ ইরার কাছে আসে। আপনি আমাকে ডাকছেন? জি, আপনাকে ডাকছি। আপনি তো হেঁটেই দেখি চলে যাচ্ছেন। নাম না ধরে ডাকলে কাকে ডাকছেন সেটা বুঝবো কি করে? তখন তো নাম বলেননি। নাম না বললে জানবো কি করে? আপনি কি চেনেন আমায়? আরে, সকালে যে ভার্সিটিতে আপনাদের নিয়ে আসলাম। ও সরি, আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। আসলে আপনার দিকে সেভাবে খেয়াল করিনি তো। এটা কোনো ব্যাপার না, আমার মতো একজন সিএনজি ড্রাইভারকে মনে না থাকাই কথা। আরে, এভাবে বলবেন না। তাছাড়া আপনি কি পাওনা টাকার জন্য অপেক্ষা করছিলেন? ছি ছি, এসব কি বলেন? আমি আপনার উপকার করার জন্য এখানে অপেক্ষা করতেছি। কিরকম উপকার? সকালে তো আমার সিএনজি উঠলেন, কিন্তু টাকা না থাকার কারণে ভাড়া দিতে পারেননি। বললাম তো বাসায় পৌঁছে পাঠিয়ে দেব। আমি সেটা বলিনি। তাহলে কি বলার জন্য এসেছো? আমি তো এসেছি আপনাকে নেওয়ার জন্য। আমাকে নেয়ার জন্য মানে? আমি ঠিক বুঝলাম না। সকালে তো টাকা ছিল না, সেজন্য আমি ভালো মানুষ বলে আপনার কাছ থেকে টাকা না নিয়ে চলে গিয়েছিলাম। পরে আমার মনে পড়লো আপনার কাছে তো টাকা নেই, তাহলে বাসায় ফিরবেন কি করে, সেজন্য পৌঁছে দেওয়ার জন্য এসেছি। সত্যি তোমার যতটা আমি ভালো মনে করেছিলাম তুমি তো এর চেয়েও বেশি ভালো। আচ্ছা চলো তাহলে। জি ম্যাডাম, উঠুন। ইরার বলাই ঠিকানায় চলে আসে, এসে দেখে এটা একটা অফিস। এখানে কেন? আমি ইউনিভার্সিটি শেষ করে অফিসে আসি। পড়াশোনার পাশাপাশি চাকরি করা ভালো, এতে পরিবারকে সাহায্য করা যায়, সাথে নিজের খরচটাও চালানো যায়। তুমি যেটা ভাবছো ব্যাপারটা আসলে তেমন না। আচ্ছা, ব্যাপার যাই হোক, আমি তাহলে আসি এখন। ভাড়া তো নিয়ে যাও। যদি ভাড়া থাকতো তাহলে আমাকে তো এখানে আসতে হতো না। আচ্ছা, মোবাইলে পাঠিয়ে দিব। এতে চলে আসে। এরা তো মুচকি হাসতে থাকে। ছেলেটা আসলেই দায়িত্বশীল আর অনেক মজারও। যাই, আমি আমার কাজে যাই। ইরা ও অফিসে আসে, এসে ওর কেবিনে বসে। তখন ম্যাম, স্যার আপনাকে ডাকতেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে ম্যাম। মেয়েটি যাওয়ার পরে ইরা ওর বাবার রুমে যায়। আমায় ডেকেছো? হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? সকালে তুই ভার্সিটিতে গেলি কি করে? কি করে আবার সিএনজি করে? তুই কি বলিস সেইগুলো? সে বিষয়ে পরে বলবো। এখন তুমি এটা বলো তো, আম্মু খাবার কি পাঠিয়েছে? সেজন্য তো তোকে ডেকে পাঠিয়েছি। ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ, চল তাহলে। খেতে খেতে বাবা মেয়ে অনেক বিষয়ে কথা বলতে থাকে। কথার মাঝে আচ্ছা আব্বু, একটা কথা বলো তো। কি কথা বল? আমি যদি কখনো গরিব ঘরের সন্তানকে বিয়ে করি তাহলে তোমাদের কোনো অসুবিধা আছে কি? কি সব উল্টাপাল্টা বলছিস? বলার কারণ আছে, সেজন্যই তো আমি বলছি। আচ্ছা, তোর কি আবার সিএনজি চালায় ওই ছেলের পছন্দ হয়ে যায়নি তো? তুমি কি করে বুঝলে? আসার পর থেকে তো সেই নিয়ে কথা বলছিস। আরে পছন্দ বলতে ওই পছন্দ না। কিন্তু ওরা তেমন ভালো হয় না, নেশা করে ওরা। কি বলো? ওই ছেলেকে তো তেমন মনে হয়নি। কয়েক ঘন্টার পরিচয় তো, কাউকে চেনা যায় না। ধুর, আগে দেখি ছেলেটা কেমন, তারপর না হয় বন্ধুত্ব করবো ওর সাথে। তুই কেন বন্ধুত্ব করতে যাবি একজন ড্রাইভারের সাথে? ধ্যাত, তুমি বুঝবে না, খাও তো এখন। খাওয়া শেষ করে নেয়। তারপর ওনারা কাজ করা শুরু করে দেয়। বিকালে এরা ঠিকই টাকা পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর পরে বাবা দেখো, টাকা পাঠিয়ে দিয়েছে। তো এখন আমি কি করব বল? এই নাম্বারের পুরো ডিটেলস তুমি আমাকে বের করে দিবে। আমি কেন দেব? তুই পছন্দ করছিস, তুই বের কর। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, ওখান থেকে বের করে নিব। তারপর একদিন দেখবে তোমার সামনে দিয়েই ওই মেয়েকে সাথে নিয়ে আমি ঘুরবো। সে এখনো অনেক দেরি। সার্ভার রুম থেকে এরা নাম্বারের পুরো ডিটেলস বের করে নেয়। বাহ, আমার হবু বউ তো দেখি অনেক ধনী।
কিন্তু আমার মতো একটা গরিব ঘরের ছেলেকে কি ভালোবাসবে? তবে পটাতে তো পারি, দেখি কতটুকু পটে। ওইদিকে ইরা কাজ শেষ করে বাসায় চলে আসে। তখন তুই আর তোর বাবা সারাক্ষণ যে অফিসে বসে থাকিস, বাসায় যে আমি একা একা, তার কি কোনো খেয়াল আছে? বাবার পক্ষে তো একা সম্ভব হবে না। তাছাড়া আমাকেও তো এই বিজনেস একটা সময় দেখে রাখতে হবে, সেজন্য আগে থেকেই শিখে রাখছি। একদম ঠিক কাজ করেছিস। যখন মেয়ের বিয়ে হয়ে যাবে তখন তুমি কি করবে? জামাই বাড়ি থেকে অফিস করব। তুই আর তোর বাবা যা খুশি কর। আরে তুমি রেগে গেলে নাকি? আমার রাগের কোনো মূল্য কি তোমার কাছে আছে? আরে তুমি না আমার একমাত্র বউ। এই বুড়ো বয়সে ভীমরতি ধরতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো। ওরা বাবা মেয়ে চলে যায়। ইরার মা ওর নাস্তা রেডি করে রাখে। রাতে ইরা ঘুমানোর সময় হঠাৎ খেয়াল করে ওর মোবাইল একটা মেসেজ এসেছে। এত রাতে আবার কে মেসেজ দিল? মেসেজে রিপ্লাই করতে থাকে। একটু পরেই আকাশ ওর পরিচয় বলে। তা শোনার পরে আপনি হঠাৎ মেসেজ করেছেন? আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। ধন্যবাদ কেন? ওই যে টাকাগুলো যে ফেরত দিয়ে দিলেন। ওটা তো আপনার প্রাপ্য। এই প্রথম আমি কাউকে টাকা পরিশোধ করতে দেখেছি। এর আগেও অনেক লোক আমি উঠিয়েছি, কিন্তু এভাবে কেউ আজ পর্যন্ত টাকা ফেরত দেয়নি। আমি অন্য সবার মতো না যে কারো হাজার বা লক্ষ টাকা মেরে খাবো। তা এখন বলুন কি জন্য মেসেজ করেছেন? ওই যে ধন্যবাদ দেওয়ার জন্যই তো মেসেজ করেছি। ঠিক আছে, ঘুমান এখন। কোনো কিছু আর না বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার ও ইরা গাড়ি নিয়ে বের হয়। তখন বাড়ির কিছুটা সামনেই ইরা আকাশকে দেখতে পেয়ে গাড়িটা থামায়। কি ব্যাপার, আপনি এখানে কেন? চাকা পাংচার হয়ে গেছে। কিন্তু এখন কি করবেন? আশেপাশে তো পাংচার ঠিক করার লোকও নেই। আমার গাড়িতে এসে বসুন। আমি কেন আপনার গাড়িতে বসবো? গাড়ির চাকা নিয়ে আমার গাড়িতে বসুন, আমি আপনাকে পাংচারের দোকানে নামিয়ে দিব। সেখানে ঠিক করে আবার কোনো একটা সিএনজি বা অটো ধরে চলে এসে ঠিক করে দিবেন। আপনার এত বড় গাড়িতে আমার মতো একটা সিএনজি ড্রাইভার বসলে গাড়িটা আবার নষ্ট হয়ে যাবে না তো? এত কথা কেন বলেন? উঠতে বলেছি, উঠে বসুন। গাড়িতে উঠে বসে। তখন ইরা কিছু প্রশ্ন করতে থাকে, সেগুলোরও উত্তর দিতে থাকে। আবার আকাশও পাল্টা প্রশ্ন করে, সেগুলোরও উত্তর দিতে থাকে ইরা। কিছুক্ষণ পরে ওকে নামিয়ে দেয়। এই নিন 200 টাকা। টাকা কেন? এত সকাল সকাল তো আর ভাড়াও পাননি, পাংচার সারানো, আবার ভাড়া দিয়ে সিএনজির কাছে যাওয়া, এর জন্য মোটামুটি খরচ তো হবে। এটা অবশ্য ঠিক বলেছেন, তবে চিন্তা করবেন না, আমি আপনার টাকাগুলো আজকেই পাঠিয়ে দিব। তা পাঠাতে হবে না। আমার বাবা মা শিখিয়েছে কারো ঋণ রাখা মোটেও ভালো না। বাহ, আপনার বাবা মা তো দেখি অনেক ভালো, আপনার মতোই। জি, ওনারা অনেক ভালো। আচ্ছা, আপনি যান তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন। আকাশ নেমে যাওয়ার পরে ইরা চলে যায়। ঠিক তখনই সিকিউরিটি গুলো কাছে আসে। স্যার, এভাবে কি দরকার কষ্ট করা? কি জন্য এরকম করছি তা এখনও তোমরা বুঝতে পারোনি, তবে কখনো যে বুঝবে তোমরা সেটা আমি জানি। আচ্ছা, তোমরা তোমাদের কাজে যাও। আমি না বলেছি আমাকে ফলো না করার জন্য? আপনার নিরাপত্তার জন্য তো আপনার কাছাকাছি আমাদের থাকতে হচ্ছে। এখানে আমাকে কেউ চিনে না, সেজন্য নিরাপত্তা দিতে হবে না। যদি তোমরা আমার পাশে পাশে থাকো তাহলে তো সবাই উল্টো সন্দেহ করতে থাকবে। তাহলে কি চলে যাব? যাও। ভার্সিটিতে এসে দেখে ওর বান্ধবীগুলো কথা বলতেছে। তখন কি নিয়ে কথা হচ্ছে? ভাবছি কোথাও থেকে ঘুরে আসবো। এটা তো ভালো হবে। কিন্তু কোথায় যাওয়া যায় বলতো? দূরে কোথাও যাবি নাকি ধারে কাছে? ধারে কাছেই যাব, তবে সিএনজি করে যাব। এটা আবার কেমন কথা? কেমন কথা মানে? সেটাই তো, এত কিছু থাকতে সিএনজি কেন? দেখ, সিএনজি হলে আমি যাব না। তোরা গেলে নাই, আমার সাথে যে যাবে তাকে নিয়ে যাব। রবি, রুনা, তোরা কি কেউ যাবি না? না রে। আমি উঠি, তোরা গল্প কর। ইরা রুষার সাথে বাকিটা আলোচনা করতে থাকে। ওইদিকে আকাশ, তোকে একটু দেশের বাইরে যেতে হবে। কেন আব্বু? ওখানে আমাদের যে কোম্পানি আছে সেখানে একটু সমস্যা হয়েছে, সেজন্য তোকে যেতে হবে। ঠিক আছে, গেলাম তাহলে। পরের দিন ইরা আকাশকে কল দেয়, কিন্তু চিনতে পারছে না সেজন্য। কে বলছেন? আমাকে চিনতে পারছেন না? কই না তো। আমি ইরা চৌধুরী, যাকে সিএনজিতে
চিনতে পেরেছি। জি বলুন, হঠাৎ কল দেওয়ার কারণ? কালকে আমি আর আমার বান্ধবী ঘুরতে যাব। আপনারা ঘুরতে যাবেন সে কথা আমাকে কেন বলছেন? তোমার সিএনজি নিয়ে চলে এসো। আপনাদের নিজের গাড়ি থাকতে আমার সামান্য একটা সিএনজিতে করে যাবেন? তোমার কোনো সমস্যা হবে এতে? না, কোনো সমস্যা হবে না। তাহলে চলে আসবে কিন্তু সময় করে। জি, চলে আসবো। কিছুক্ষণ পরে আকাশের বাবা এসে ওকে কাল দেশের বাইরে যাওয়ার জন্য বলে। তখন কাল আমি ইরাকে নিয়ে ঘুরতে যাব, সেজন্য কাল যেতে পারবো, তবে রাতের বেলায় বের হব। ঠিক আছে, আমি রাত 11টায় টিকিট কেটে রাখছি। ঠিক আছে আব্বু। পরের দিন সকালে গ্যাস নিয়ে ইরার বলাই ঠিকানায় চলে আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইরাও আসে। বাহ, এত তাড়াতাড়ি চলে এলে। আমি সময়কে অনেক গুরুত্ব দেই। গুরুত্ব দেওয়া অনেক ভালো। এখন চলো, নদীর ধারে যাব আমরা। ওখানে কেন যাবেন? কেন যাব? না যাব? তোকে জানতে হবে না, বুঝলি? তোকে যেতে বলছি, তুই যা তো এখন। রুষা, এত রেগে কেন কথা বলছিস? একটু ভদ্রভাবে কি কথা বলা যায় না? এদের মতো ফকিরের সাথে কিভাবে ভালো ব্যবহার করব তুই বল। তাই বলে এতটা বাজে ব্যবহার? দেখিরা, তোর জন্য এই ছেলেটাকে মেনে নিচ্ছি, নয়তো তুই জানিস আমি এদের মতো ছেলেদের সাথে কখনো কথাও বলি না। আচ্ছা তুই চুপ থাক। তুমি ওর কথায় কিছু মনে করো না। আমার মতো গরিব মানুষকে কিছু বললে কি, আবার না বললেই কি? ঠিক বলেছিস, শুধু এরার জন্য আমি তোর সিএনজিতে উঠেছি, নয়তো কখনো তোর সিএনজিতে ওঠার কোনো ইচ্ছে ছিল না আমার। রুষা, একটু চুপ কর তো এখন। 1 ঘন্টা পরে ওরা নদীর ধারে আসে। আমি কি চলে যাব নাকি গাড়িতে অপেক্ষা করব? গাড়িতেই অপেক্ষা করো। আরে কি গাড়িতে থাকবে? আমরা আস্তে আস্তে তো বিকেল হয়ে যাবে। তো কি হয়েছে, টাকা বাড়িয়ে দিব। টাকা বাড়িয়ে দিতে হবে না, আমি এখানেই থাকবো, আপনারা বরং ঘুরে আসুন। আচ্ছা আকাশ, তুমিও আমাদের সাথে চলো। কি বলছিস ইরা তুই? সামান্য একটা সিএনজি ড্রাইভারের সাথে আমি ঘুরবো? আমি ঘুরতে পারলে তোমার ঘুরতে সমস্যা কি? দেখ, আমি পারবো না, তাছাড়া আমার কোনো ইচ্ছেও নাই এদের মতো ফকিরের সাথে বেড়ানোর। তুই না গেলে সিএনজিতে বসে থাক। তুই একা একা যাবি তাহলে? তা কেন হবে? আকাশ তো থাকবে আমার সাথে। তবে একটা কথা, ও যেন আমার পাশে না হাঁটে। তোর পাশে হাঁটবে না? আমার পাশে হাঁটলে তো সমস্যা নেই তোর। না, কোনো সমস্যা নেই। চলো আকাশ, আমরা ঘুরতে থাকি। আকাশ ইরার পাশে হাঁটতে থাকে। ওরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছে, আবার হাসতেছে। মুগ্ধ নয়নে ইরার দিকে তাকিয়ে আছে। দুপুর হয়ে যায়, সেজন্য দুপুরের খাবারও ওরা একই সাথে খায়। তবে ইরা খেয়াল করে আকাশের খাবার ধরন কিন্তু বড়লোকদের মতো। মানে ইরাও একই রকম ভালোভাবে খেতে পারছে না, যতটা ভালোভাবে আকাশ খেয়ে যাচ্ছে। এই নিয়ে আর কথা বলেনি। খাবার শেষে ওরা নদীর ধারে একটা নারকেল গাছের উপরে এসে বসে। এখানটায় অনেক ভালো লাগে। তুই এরকম নড়াচড়া করলে তো আমি পড়ে যাব। কথাটা বলতে না বলতেই ইরা পড়ে যায় আর পায়ে একটু ব্যথা পায়। ও মাগো, কি ব্যথা! তুই যে পড়ে যাবি। আমি তো হাঁটতে পারছি না, আমাকে ধর। আমি তোর শরীরে ভর করে একটু হাঁটি। ঠিক আছে, দর্শি। কিন্তু কয়েকটা পা যাওয়ার পরে রুষাও পারছে না। ইরা ও আর হাঁটতে পারছে না। তোকে এখন নিয়ে যাব কি করে? আমাকে কোলে নিয়ে হাঁটতে পারবেন? কি, তুই এই ড্রাইভারের কোলে উঠবি? তুই তো নিজেই পারছিস না, তাহলে ও ছাড়া আর কোনো উপায়ও তো নেই। আমায় কোলে নিতে অসুবিধা হবে না? অসুবিধা হবে না, তবে কিছুক্ষণ হাঁটার পরে আপনাকে নামিয়ে দিয়ে একটু জিরিয়ে নিতে হবে। এতে কোনো অসুবিধা নেই। শেষমেশ কিনা তুই একটা, থাক বাদ দে সেসব কথা। কি হলো, নিন আমায়। ইরাকে কোলে নেয়। এই প্রথম আকাশ কোনো মেয়েকে কোলে নিল, আর ইরাও প্রথম কোনো ছেলের সাথে কোলে উঠল। হাঁটতে থাকে। 5 মিনিট হাঁটার পরে নামায়। এই অল্পতেই এরকম অবস্থা? একবার নিজের দিকে তাকান, 60-62 কেজির ভিতরে আছেন। বরাবর 61 কেজি আমি। তোমার আন্দাজ কিন্তু ভালো। আচ্ছা, যারা জিম করে তারা তো অনায়াসে 80 থেকে 100 কেজি তোলে। তারা মাত্র 5 সেকেন্ডের জন্য ওজন তুলে। তার মানে তুমি বোঝাতে চেয়েছো ভার ধরে রাখাটা বেশি কষ্টকর? এতক্ষণে বুঝতে পেরেছেন? আমার তো ব্যথা এখনো কমছে না। চিন্তা করবেন না, আমি হসপিটাল নিয়ে যাব আপনাকে। সেটা তো লাগবেই। আল্লাহ জানে কতদিন আমাকে বাসায় পড়ে থাকতে হয়। দেখবেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এই বলে
তুলে আবার কোলে নেয়। এভাবে কালো ওঠানে নামানো মিলে প্রায় 10 বার হয়ে গেছে। এরা লক্ষ্য করে এতক্ষণে আকাশ অল্প একটু হাঁপিয়েছে। তবে এরারও কেন জানি আকাশের কোলে থাকতে ভালোই লাগতে শুরু করে, কেননা আকাশের স্পর্শে এরা বাজে কোনো ইঙ্গিত একবারও পায়নি। আরও 2 মিনিট, এরপর আর কষ্ট হবে না। আমার তো কোনো কষ্ট হচ্ছে না। আমার কথা বলতেছি। ওহ, তাই বলো। 2 মিনিট পরে সিএনজি করে ওরা হসপিটালে আসে। ডক্টর দেখায় 3 দিনের রেস্ট নিতে বলে। তারপর ইরাকে ওর বাড়ির সামনে নিয়ে আসে। এখন তাহলে আমি আসি। আসি মানে? ভাড়া এখন দিতে হবে না, আগে সুস্থ হয়ে নিন, পরে না হয় ভাড়া দিবেন। আমাকে আমার রুমে দিয়ে আসবে কে? বাড়িতে তো সিকিউরিটি আছে, তাদের বলুন দিয়ে আসতে। এই, আমাকে দেখে তোর কি মনে হয় আমি যার তার কোলে উঠবো? আরে রাখতে হবে না, নিচ্ছি কোলে। কিন্তু আপনার সিকিউরিটি বা আপনার বাবা মা যদি দেখে ফেলে? তা আমি দেখে নিব। কি আর করার, ইরাকে কোলে নিয়ে রুমে শুয়ে দিতে যাবে তখনই ভার সামলাতে না পেরে ইরার ওপরে পড়ে যায়। এতে ওদের দুজনের ঠোঁট একত্রিত হয়ে যায়। কেউ আসার আগে উঠে যায়। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি তুমি ইচ্ছে করে করনি। আমার মা আসুক তারপর যেও। আপনার বান্ধবী কোথায়? ও, মাকে নিয়ে আসছি। 1 মিনিট না যেতে ইরার মা এসে হাজির, সাথে রুষাও। কিভাবে পায়ে ব্যথা পেলি তুই? কিভাবে পেয়েছি সেটা বড় কথা না, তুমি আকাশ আর রুষাকে নাস্তা দাও। আমি তো ওর সাথে কখনো খাবো না। আম্মু, তাহলে আমাকে আর আকাশকে একসাথে দাও আর রুষাকে আলাদা দাও। ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। 5 মিনিট পরে নাস্তা নিয়ে আসে ইরার মা আর রুষা একসাথে, আর ইরা আকাশ একসাথে। তখন ওনারা কথা বলতে থাকে। তা তুমি কি করো? আন্টি, ও সিএনজি চালায়। কি বলো? একে দেখে তো তেমনটা মনে হয় না। এটাই তো সমস্যা আন্টি। সত্যি তুমি না থাকলে আমার মেয়েটার না জানি কি হতো। আম্মু, তোমার কাছে 5,000 টাকা থাকলে ওইগুলো আকাশকে দাও। না আন্টি, আমার টাকা লাগবে না। আরে তোমার তো বাবা মা আছে, ওনাদের খরচ, তোমার খরচ, সেগুলো তো ঠিক রাখতে হবে। ইরার মা টাকা দিয়ে দেয়। আকাশ নিতে চায়নি, কিন্তু ইরার ধমকে নিতে হয়েছে। কিছুক্ষণ পরে রুষা ও থেকে চলে যায়। রাতে বাসায় ফিরে আম্মু, খাবার দাও। এত লেট কেন করলি? তোর 11টায় ফ্লাইট, তুই এখন আসলে 8টায়। 9টায় বের হলেই হবে। তাছাড়া আমাদের তো 30 থেকে 40 মিনিটের ভিতরে সব হয়ে যায়। আমি তোর ব্যাগ গুছিয়ে দিয়েছি, আর তোর বাবা যে ফাইলটা দিয়েছে আমি ব্যাগে রেখে দিয়েছি। বাহ, তুমি দেখি সব কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছো। কিন্তু এই বছরের পর আর গুছিয়ে রাখবো না। কি কারণ শুনি? তুই বিয়ে করে বউ নিয়ে আসবি আর বৌমার হাতে সব কিছু তুলে দিয়ে ছুটি নিব। নানার বাড়িতে চলে যাওয়ার প্ল্যান? তুই খাবার খেয়ে বিদায় হয় এখন। খাবার খেয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে 30 মিনিটে কাজ শেষ। 10:30 বিমানে বসে আছে। ওই সময় ইরার কল। বাসায় গিয়েছো? অনেক আগে এসেছি। 3-4 দিন তো বের হতে পারবো না আমি, সেজন্য আমায় মাঝে মাঝে এসে দেখে যেও। আমি আজকে নানার বাড়িতে যাচ্ছি, আমারও ফিরতে 3-4 দিন লেট হবে। যখন ফিরে আসবে আমাকে জানিয়ে। ঠিক আছে। ওইদিকে আকাশ লন্ডনে আসে। এখানে আকাশ পড়াশোনা করেছে, সেজন্য শহরটা ওর চেনা। এখানে ওদের একটা অফিস আছে, যে অফিস এখান থেকেই দেখাশোনা করত। সেজন্য অফিসে এসে কাজ করতে থাকে। কাজের ফাঁকে ফাঁকে এরারও খোঁজ নিতে থাকে। এভাবে 3 দিন কেটে যায়। আমি কাল থেকে ভার্সিটিতে যাব। আমিও কাল রওনা দিব। ঠিক আছে, আসলে কিন্তু অবশ্যই দেখা করা হবে। ঠিক আছে। ইরা পরের দিন ভার্সিটিতে আসে। ওখানে এসে দেখে রুবি বসে আছে 2টা ছেলের সাথে। কি রে, এদের তো চিনলাম না। ও আমার বয়ফ্রেন্ড রনি। ও আমার বয়ফ্রেন্ড রকি। বাহ, তোদের নামের সাথে দেখছি বয়ফ্রেন্ডের নামেরও অনেক মিল। কিন্তু আপনি কে? আগে তো এখানে কখনো দেখিনি। ও হচ্ছে আমাদের বান্ধবী ইরা চৌধুরী। ইরা একটা বড় গ্রুপের মালিকের মেয়ে। কি বলেন? এত বড় কোম্পানির মালিক আপনার বাবা? তুমিও তো কম বড় লোক না। কিন্তু ওনাদের তুলনায় তো অনেক কম। আচ্ছা, আমি একটা কথা বল। তুমি আবার কি কথা বলবে? একটা পার্টির আয়োজন করি আমরা, যেখানে সব কাপল থাকবো আমরা। কিন্তু ইরার তো কোনো বয়ফ্রেন্ড নেই। সমস্যা নেই, উনি একাই আসতে পারে।
কোথায় আসবো? তুই কখন এলি? মাত্র এলাম। কোথায়, কিসের পার্টি? এবার রোষাকেও বলা হয়। রোষা শোনার পরে তোদের সবার বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। তা কাউকে বানিয়ে নিয়ে নিতে পারিস। আচ্ছা, তোকেও কিন্তু আসতে হবে। তোদের কাপলদের মাঝে আমি এসে কি করব? এত কিছু জানি না, যেখানে থেকে দৌড়। তখনই ইরার আকাশের কথা মনে পড়ে। চিন্তা করিস না, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়েই আসবো। তোর আবার বয়ফ্রেন্ড আসলো কোথা থেকে? ওটা সিক্রেট, বলা যাবে না। ঠিক আছে, আমরা তাহলে ইরাদের একটা বাংলো আছে, ওখানে পার্টি করে, কি বলিস? ঠিক আছে, তাহলে আমিও ওই দিন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবো। আমরাও দেখি সে লাকি ম্যান আসে নাকি, যে তোর মতো একটা গাড়ি পাবে। আমাকে কোন দিক দিয়ে তোর গাড়ি মনে হয়? এই গাড়ি সে গাড়ি নয় বান্ধবী। তাহলে কোন গাড়ির কথা বলছিস? তোকে এত কিছু বুঝতে হবে না, তুই শুধু তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আসলেই হবে। ঠিক আছে, নিয়ে আসবো, চিন্তা করিস না। এদের আড্ডা শেষ হলে ওরা যে যার মতো চলে যায়। তারপর ইরা ওদের বাংলোটা সব কিছু ব্যবস্থা করার জন্য বলে দেয়। তারপর রাতে আকাশকে কল দেয়, কিন্তু আকাশ তখন প্লেনে থাকার কারণে নাম্বার অফ ছিল। কাজের সময় একে কল দিয়ে আর পাওয়া যায় না। রাতটা পার করে সকাল 11টায় আকাশ নিজেই কল দেয়। এতক্ষণে কল করার সময় হলো? ঘুমিয়েছিলাম আমি, মোবাইলও অফ ছিল, খেয়াল করিনি। বিকেলে আমার সাথে দেখা করবে? কোথায় দেখা করতে হবে? ইরার ঠিকানা দেয়। সেই ঠিকানায় বিকালে চলে আসে, তাও একটা শপিং মলের সামনে। এখানে কেন এসেছি? তোমায় মানুষ করতে। আমাকে দেখে কি মানুষ বলে মনে হয় না? কালকে আমরা একটা জায়গায় যাব দুপুরের আগে, সেখানে যাওয়ার জন্য তোমায় একটু মানুষ করতে হবে। কোথায় যাব আমরা? কালকেই জানতে পারবে, সাথে দেখতেও পারবে। এবার শপিং মলে যায়, কয়েকটা শার্ট প্যান্ট কিনে দেয়। একদম হিরো লুকের মতো যেন লাগে, সেই জন্য যা লাগে কিনে দেয়। এত কিছু লাগবে না, আমি তো এসব পড়ি না। তুমি বরং একটা করে কিনে দাও। একটা হলে চলবে তো? হ্যাঁ, চলবে। কি করার, একটা করে কিনে দেয়। সাথে বলে দেয় যেন ইরার বাড়ির সামনে 4 রাস্তার মোড়ে যেন অপেক্ষা করে। পরের দিন আকাশও বের হয় তখন। কিরে, এইগুলো পরে সিএনজি চালাবি? আজকে ইরা কোথায় যেন আমাকে নিয়ে যাবে। কি বলিস, কোনো অনুষ্ঠানে হয়তো নিয়ে যাবে। আমারও তাই মনে হয়। তাহলে গাড়ি নিয়ে যা। তাহলে তো সব বুঝে যাবে। তাহলে তোর যেভাবে সুবিধা হয় সেভাবে যা। আচ্ছা, চলি আমি। 4 রাস্তার মোড়ে দাঁড়ায়। ইরা এসে আকাশকে গাড়িতে তুলে। ওই দিকে ওরা 6 জন তো ওই বাংলোর মধ্যে এসে অপেক্ষা করতে থাকে। কি রে, কতক্ষণ লাগবে ইরা? হয়তো বয়ফ্রেন্ড নেই, আমাদের সাথে তখন মজা করছিল, সেই জন্য এখন আসবে না মনে হচ্ছে। আচ্ছা, অপেক্ষা কর আরো কিছুক্ষণ, তারপর না হয় দেখি কি করা যায়। ঠিক আছে। কিছু সময় পরে ওরা গাড়ি থেকে নামে। গাড়িতেই ইরা সব কিছু বুঝিয়ে দিয়েছিল। বাসার ভেতরে যখন যখন আসে। পরিচিত হও সবাই, ও আমার বয়ফ্রেন্ড আকাশ। কি বলছিস এইগুলো? তোর মাথা ঠিক আছে? ইরা, তুই ওর মতো একটা ভিখারিকে কিভাবে বয়ফ্রেন্ড বানাতে পারিস? এই ছেলে তো তোর বাড়ির কাজের ছেলে হওয়ার যোগ্যও না, আর তুই কি না ওকে বয়ফ্রেন্ড বানিয়ে এখানে নিয়ে এসেছিস? এতে তোদের সমস্যা কি? তোরা আমার বয়ফ্রেন্ড দেখতে চেয়েছিস, আমি তোদের দেখিয়েছি। এবার সে গরিব নাকি বড়লোক সেটা আমার মোটেও দেখার বিষয় না। ও একটা সিএনজি ড্রাইভার। আরে, তোমার কথা বাদই দিলাম, আমি কি কখনো করব নাকি? রুনা, আগে জানলে আমি এখানে কখনোই আসতাম না। বিশ্বাস করো, আমি কখনো জানতাম না এরা একটা ড্রাইভারকে এখানে ওর বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে আসবে। আমরা সবাই ধনী পরিবারের ছেলে মেয়ে, সেখানে ওর মধ্যে একটা ভিখারির সাথে একই টেবিলে বসে খাবো, এটা তো মানা যায় না। অনেক হয়েছে, আমি আর আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে একটাও আজে বাজে কথা শুনতে চাই না। কিছু থাকুক বা না থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোরা আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিস, আমি দেখিয়েছি তোদের, তাই বলে তোরা ওকে যা ইচ্ছা তাই বলবি, এটা কিন্তু আমি একদমই মেনে নিব না। কথাটা কিন্তু তোমরা সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ইরা, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোরা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বাজে মন্তব্য করে যাবি আর আমি চুপচাপ শুনে যাব, এটা তো হতে দিতে পারি না। কথা শুনে আকাশের অনেক ভালো লাগলো, কেননা ওর জন্য ইরা ওর বান্ধবীদের সাথে কথা কাটাকাটি করতেছে, এটা ভেবেই ভালো লাগছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে আপনাদের যদি এত অসুবিধা হয় আমি চলে যাচ্ছি। তুই থাকলে আমাদের মুড আরো খারাপ হবে। এরকম নেকামি না করে যা তো এখান থেকে। ও কোথাও যাবে না,
যদি পার্টি করতেই হয় ও সাথে থাকবে, নয়তো এখানে কোনো পার্টি হবে না। আমার জন্য নিজেদের পার্টি নষ্ট করার কোনো দরকার নেই ইরা। এই তুমি চুপ করো তো, তোমার যেটা বলেছি ওটা করো। আর হ্যাঁ, তোদের একটা কথা বলি, মানলাম ও গরিব, তাই বলে এরকম ব্যবহার করবি তোরা ওর সাথে? দেখুন, আমিও তো কিছু জানি না, আমরা কেউই ওর সাথে খাবো না একসাথে। রুষা, রুবি, রুনা, তোদেরও কি একই রকম মতামত? কি করব বল, আমাদের বয়ফ্রেন্ড তো মানবে না। দোস্ত, বোঝার চেষ্টা কর। সামান্য ওর জন্য কেন আমরা নিজেদের বয়ফ্রেন্ডের সাথে এরকম ঝামেলা করব বল? আমিও বলি কি ইরা, তুই ওকে ওর বাসায় পাঠিয়ে দে। তোর বয়ফ্রেন্ড লাগবে না, তুই বরং ওকে কিছু টাকা দিয়ে দে, তাহলে ও বাইরে থেকে খেয়ে নিতে পারবে। আকাশ, চলো এখান থেকে। তুই কোথায় যাবি? যেখানে ও থাকতে পারবে না সেখানে আমিও থাকতে পারবো না। ইরা, এমনটা করিস না। প্লিজ ইরা, তুই যাস না। আমি তো যাবই। আমি ওকে এখানে রাখলে তোরা ওকে নানাভাবে অপমান করবি, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। সেই জন্যই ওকে এখানে রেখে কোনোভাবেই অপমানিত হতে দেখতে পারবো না আমি। ইরা, যাস না, কথা শোন। ইরা ওদের কোনো কথা না শুনে আকাশকে নিয়ে বের হয়ে একটা 5 স্টার রেস্টুরেন্টে আসে। ওইদিকে পার্টির মজা নষ্ট করে। আরে, আমরা কি করলাম? আসলে ওই ছেলেটার জন্য ইরা যে এরকম ভাবে রিয়াক্ট করবে তা তো আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, ভালো লাগে না কিছুই। আচ্ছা চল, আমরা 6 জনই না হয় আলাদা আলাদা ভাবে মজা করি। ওই আলাদা আলাদা আবার কিসের মজা? দাঁড়া, তোদের বলছি। ওরা নিজেদের মধ্যে বলা শুরু করে। ওদের বয়ফ্রেন্ডগুলো তো কথাটা শুনে অনেক বেশি খুশি হয়। আমরাও আর বাকি থাকি কেন? তাহলে আমিও যাই। ওরা ওদের কাজ করতে থাকে, আকাশকে নিয়ে খেতে থাকে। যদিও এরা রাগ এখনো কমেনি, সেজন্য চুপচাপ বসে বসে খেতে থাকে। তখনই এরা চুপ করে আছো কেন? তুমি যেভাবে রেগে আছো সেজন্য আর কথা বলার সাহস হচ্ছে না। তাহলে তো ভালোই হলো, সব সময় এরকম ভয় থাকবে? সব সময় কেন থাকবো? থাকতে বলেছি থাকবে। ওদের সাথে আর কথাই বলবো না আমি। কাদের সাথে কথা বলবে না? আর কেনই বা কথা বলবে না? সবটা তোমাকে জানতে হবে না। ওদের রাগ আমাকে কেন দেখাচ্ছ? আমি কি করেছি? আমি কি একবারও তোর নাম বলেছি? আচ্ছা, আমি চুপ করলাম। চুপ করে আছে আর নিজের মনে মনে ভাবতে থাকে অনেক কিছু। খাওয়া শেষ হলে চলো আমরা সমুদ্রের ধারে যাব। ঠিক আছে চলো। মানা করলে তো আবার অনেকগুলো কথা শুনিয়ে দিবে আমাকে। বাহ, ভালোই তো বুঝে গেলে সব কিছু। না বুঝে আর কোনো উপায় কি আছে? এরা তো ঘুরতে চলে যায়। ওরা 6 জন নিজেদের কাজ করতে থাকে। করা হয়ে গেলে চলো এবার বের হই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তুমি আগে ওঠো, তারপর ওদের চিন্তা করব। এরা যে যার মতো বের হয়। তারপর একে অন্যকে ডেকে উঠাতে থাকে। উঠানোর পরে ওরা ওখান থেকে বের হয়ে যায়। এবার ইরার ফালা। আমাদের এবার উঠতে হবে। ঠিক আছে, কিন্তু এইগুলো কি করব? এইগুলো পড়বে। যখন আমি তোমাকে ডাকবো তখন এগুলো পড়ে আসবে। ঠিক আছে, আসবনি। ওরা আরো কিছুক্ষণ থাকার পরে চলে যায় যে যার বাসায়। আকাশও বাসায় ফিরে আসে। কি রে, কি হলো আজকে? আমাদেরও বল, আমরাও শুনি। ওনাদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? ওই মেয়ে তোকে পছন্দ করে। ধ্যাত, কি যে বলো না তুমি। ওই মেয়ে কেন আমাকে ভালোবাসতে যাবে? তুই কি দেখতে খারাপ নাকি আমাদের কোনো কিছু কম আছে? কম তো নেই, সেটা আমিও জানি, কিন্তু ও তো আর জানে না। আচ্ছা, তুই মেয়েটিকে একবার জিজ্ঞেস করিস তো কি জিজ্ঞেস করব? ও কেন ধনীদের পছন্দ করে না? জিজ্ঞেস তো করেছিলাম। তো কি বললো সেটা তো আমাদের বল। বলল ধনীরা অনেক স্বার্থবান হয়, তারা টাকার গরমে নিজেদের মানুষ বলে মনে করে না। এই কত কি বলল। যাক, তাহলে তো ড্রাইভার হওয়াটা একটা কাজে দিল। সেটা তো ওর সাথে সময় কাটাতে পারি, কিন্তু আসলে ও কখনো গরিবদের ভালোবাসবে কিনা সেটা তো আমরা জানি না। তোকে এত কিছু জানতে হবে না, তুই শুধু হ্যাঁ বল, দেখবি ওই মেয়েকে তোর বউ করে নিয়ে আসবো। না মা, একটা মেয়েকে জোর করে নিয়ে আসার কোনো ইচ্ছে নেই আমার, বুঝতে পেরেছো? যদি ওকে আনতেই হয় ভালোবেসে নিয়ে আসবো এই বাড়িতে। কিন্তু সে তো অনেক দেরি। সমস্যা নেই, ও তো পালিয়ে যাচ্ছে না। আচ্ছা, ওর বয়ফ্রেন্ড নেই তো আবার? আব্বু, বোকার মতো কথা বলো কেন তুমি? যদি ওর বয়ফ্রেন্ড থাকতো তাহলে কি আমাকে নিয়ে যেত? ভুলেই গেছিলাম আমি, ভালো কথা মনে পড়লো। তোকে কালকে একবার অফিসে যেতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে কি? বিভিন্ন কোম্পানি থেকে
তাদের মালিকরা আসবে, তাদের সাথে একটা মিটিং আছে, তারা আমাদের সাথে কাজ করতে চায়। এর বিনিময়ে আমরা যেন তাদের সুবিধা দেই, সব রকমভাবে এ বিষয়ে কথা হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ কি আছে? তা না হয় বুঝেছি, কিন্তু এতে আমাদের লাভ হবে। সেই জন্য তো কাল তুই অফিসে যাবি, তারপর ওদের মতামত শোনার পরেই তুই জানতে পারবো। যার সাথে সব কিছু ঠিক থাকবে তার সাথে আমরা কাজ করব। ঠিক আছে, তাই হবে। পরের দিন এরা বাবা ছেলে একসাথে অফিসে যায়। ওই দিকে রুবেল, রনি, রকি, এরার বাবাও আসে আকাশের অফিসে। তবে এরা যে এসেছে তা আকাশ জানে না। এদের সাথে আরও 20 জনের মতো কোম্পানির মালিকরা ও আসেছে। আপনারা যখন এসেছেন তখন কি কি সুবিধা নেবেন আর কি কি সুবিধা আমরা পাবো তা একজন একজন করে বলতে পারেন। একে একে অনেকে অনেক কথাই বলে গেছে। যাদের কথা ঠিক থাকলো তাদের হ্যাঁ বললে তারা চলে যায়। চলে যাওয়ার সময় একটা কাগজ ধরিয়ে দেয়। সাথে রাখবেন, তবে কথা আর কাজের সাথে যেন মিল থাকে। 2 দিনের ভিতরে ফাইল রেডি করে আনবেন, আমি সাইন করে দেব। তার সাথে জামানত হিসাবে 5 কোটি টাকা দিতে হবে। ওনারা রাজি হয়ে চলে যায়। এবার বাকি রইল 4 জন। যদিও আকাশ ওই রুমে ছিল না, ও পিছনের রুমে বসে কাগজপত্র সব কিছু রেডি করতে থাকে তাদের কথা শুনে। ওদেরও 3 জনকে দেখার পরে বাবা, এদের 3 জনকে বের করে দাও। কেন, কি হয়েছে? এত কিছু বলতে পারবো না। তুমি এদের 3 জনের সাথে কোনো রকম ডিল করবে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সমস্যা বলতে তোমাদের সাথে আমি কোনো ডিল করব না। কি বলেন স্যার? আমরা এর চেয়ে আরও বেশি অফার দিব আপনাকে। জি স্যার, সবচেয়ে বেশি অফার দেব, তাও আমাদের আপনার সাথে রাখুন স্যার। আচ্ছা, আমি কথা বলে দেখি। আবারও কল দেয়। সবটা তো আকাশ শুনতেই পাচ্ছে। সবই শুনেছি আমি। যতই ওরা অফার দেওয়ার জন্য বলুক না কেন, কোনোভাবেই রাজি হবে না। তুমি ওদের বের করে দাও এখন। তোমরা এখন আসতে পারো। ওরা অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো কাজ হলো না, সেই জন্য ওরা বেরিয়ে যায়। ওরা যাওয়ার পরে আকাশ রুমে আসে। তখন রফিক চৌধুরী ছিল শুধু। আর একজন আছে, কিন্তু তুই চলে আসলি যে? এমনিতে এসেছি। আসলে ওরা 3 জন এসেছে বলেই কিন্তু সামনে আকাশ আসেনি। ওরা যাওয়ার পরে রফিক চৌধুরীর সাথে কথা বলতে থাকে। কথা বলে ওনার সাথেও ডিল ঠিক করে। সত্যি আপনাদের এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। এটা আমাদের দায়িত্ব। চলি তাহলে আমি। উনি বের হয়ে ওনার অফিসে কল দিয়ে সবাইকে সুখবরটা দেয়। এরা অফিসের নিচে ছিল, সেজন্য এরার কাছে ওর বাবা আসে। আব্বু, কাজ কি হয়েছে? হ্যাঁ হয়েছে। 2 দিনের দিন ওই ফাইলের সাথে 5 কোটি জমা দিতে হবে। তো দিয়ে দাও। তুই তাহলে সেদিন এসে টাকা আর ফাইল নিয়ে যাস। সবাইকে তো চেক ছাড়া আসবে না মনে হচ্ছে। ওই একটা হলেই হলো। তা আমার বান্ধবীর বয়ফ্রেন্ডগুলো ভেতরে ছিল, ওদের কি কিছু হয়েছে? ওদের তো অফিস থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে মানে? ওদের সিট কি ওনাদের ভালো লাগেনি? ওদের কিছু বলার সুযোগ তো দেয়নি। কেন, কিছু কি হয়েছে? কোম্পানির মালিক ওদেরকে বলতে বললো, তখনই ওনার ছেলে এসে ওদের 3 জনকে বের করে দেওয়ার জন্য বলে কল করে। এটা আবার কেমন কথা? এটা ওদের আর ওনার ছেলের ব্যাপার। আমি যদি কিছু বলতে যাই তখন দেখা যাবে আমারটাই বাদ হয়ে যাবে। যাক, ভালো করেছো। এখন বাসায় চলো। আকাশের বাবা জানতে চাইলে তখন ওনাকে গতকালের কাহিনী বলে। কি, ওদের এত বড় সাহস? ওরা তোকে এইভাবে অপমান করলো? ওটা আমি বুঝে নিব, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, বাসায় চল। এরাও বাসায় যায়, কিন্তু ওরা 3 জন নিরাশ হয়ে বাসায় চলে যায়। পরের দিন এরা 3 জন আর ওরা 3 জন সাথে ইরা মিলে বসে আছে ভার্সিটিতে। তখন ওরা ওদের কোম্পানির কথা বলল। আচ্ছা, এতগুলো লোকের ভেতর তোমাদেরই বা কেন বের করে দিল? ইরা, তোদের কাজ তো হয়ে গেছে। হ্যাঁ, কাল টাকার ফাইল নিয়ে জমা দিয়ে আসবো। সত্যি রা, তোরাই বেঁচে গেছিস। সত্যি, আমরাও যদি তোদের মতো বড়লোক হতে পারতাম। তখন এরা লক্ষ্য করে ভার্সিটির গেটের সামনে সিএনজি, সেজন্য আকাশকে কল দেয়। তুমি কি আমার ভার্সিটির গেটের ওখানে? হ্যাঁ, আমি বাহিরে আছি। ভেতরে আসো। তোমার বান্ধবীগুলো? আরে আসো তো তুমি। ঠিক আছে। কাকে আসতে বললি? আকাশকে আসার জন্য বললাম, ও ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। ওকে কি দরকার ছিল ডাকার? তাহলে কি ও বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? তো কি হয়েছে? এরা, ওর সাথে কি আমাদের যায় কখনো? তোরা কি চাস, আমি এখান থেকে উঠে যাই? আচ্ছা, তোকে কোথাও যেতে হবে না, তুই থাক এখানে।
এরই মধ্যে আকাশ চলে আসে। ইরা ইশারায় বসতে বলে, সেজন্য বসে পড়ে। এতে ওরা তিনজন তো অনেক ইতস্তত বোধ করে, যা ওদের চেহারার দিকে তাকালেই বোঝা যায়। এবার তাহলে খাবার অর্ডার করি, কি বলিস? খারাপ হয় না। ও একা কেন যাবে? তোমরা তো সাথে যেতে পারো। একা এতগুলো লোকের খাবার আনবে কি করে? এটা কিন্তু ঠিক বলেছ। তোমরা তিনজন যাও ওর সাথে। এবার ইরা কিছুটা খুশি হয়, কেননা এবার আর আকাশকে ছোট করতে পারেনি, সেজন্য। ওরা খাবার তো আনতে যায়, খাবার নেওয়ার সময় আমারও খারাপ লাগছে। একটা কাজ করি, সব বিল ওকে দিয়ে দেওয়াই। যখন বিল দিতে পারবে না তখন এমনিতে অপমানিত হবে সবার হাতে। ঠিক আছে, তাই করো। এরপর ওরা তিনজনে খাবার নিয়ে নেয় আগেই। আকাশ যখন খাবার নিতে যাবে তখন ওরা কি বিল দেয়নি? দোকানদারের সাথে কথা বলতে থাকে। ততক্ষণে ওরাও চলে আসে খাবার নিয়ে। ওরা নিজেদের মধ্যে খাবার ভাগ করে নেয়। আমার খাবার কোথায়? ওকে একা ফেলে তোমরা কেন চলে এলে? যে একা একা ফিরতে পারবে না। কথাটা বলেই ওরা হেসে দেয়। ওদের এই কথার মধ্যে ইরা বুঝতে পেরেছে কিছু একটা লুকিয়ে আছে এখানে। তোরা বস, আমি দেখে আসি। ইরা উঠে যেতে চাইবে, তখনই দেখে আকাশ খাবার নিয়ে আসতেছে। খাবার এনে ইরার হাতে দেয়। এত সময় লাগলো কেন? ওরা তো অর্ধেক খাবার খেয়েও নিয়েছে। বিল দিয়েছিলাম তো, সেজন্য দেরি হয়েছে। বিল না তোমাদের দেওয়ার কথা? তাহলে ওকে কেন বিল দিতে হলো? সামান্য 5,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য যদি না থাকে তাহলে আমাদের সাথে ওঠা বসা করবে কি করে? কথাটা কিন্তু ঠিক বলেছে। এত টাকা তুমি দিলে কি করে? সেটা নিয়ে ভাবতে হবে না। আবার দেখো, মোবাইল রেখে দিয়েছে নাকি কি না। আকাশ, তোমার মোবাইল নাম্বারটা দাও দেখি। না দেখালে হয় না? দেখতে বলেছি, দেখাও আমাকে। দেখাবে কি করে? হয়তো দেখ মোবাইল বিক্রি করে নিয়েছে খাবারের বিল দেওয়ার জন্য। মোবাইল কি বের করবে, নাকি আমি আমার মোবাইলটা আছাড় দিব? দেখাচ্ছি আমি মোবাইল। পকেট থেকে মোবাইল বের করে ইরা তো তাকিয়ে আছে মোবাইলের দিকে। কেননা মোবাইল দেখার পরে সবাই অনেক বেশি অবাক হয়, কেননা আইফোন ইউজ করে, তাও একদম আপডেট মডেলটা। এই ফকিনীর কাছে এত দামি মোবাইল। হয়তো কোনো লোক পিএনজি রেখে গিয়েছে, সেটা ইউজ করেছে, আর না হয় চুরি করেছে কারো কাছ থেকে। বলে ওরা হাসতে থাকে। ওদের হাসি দেখে ইরা তো শরীর চলার মতো অবস্থা। আকাশ, এটা লক খুলো তো। খুলতেই হবে লক? খুলতে বলেছি, খোলো। লক খুলে দেয় এবং ভেতরে থাকা অ্যাপল আইডি জিজ্ঞেস করে, সেটাও বলে দেয়। তুমি এত দামি ফোন ইউজ করো অথচ আমি তা জানি না। গরিব বলে কি শখ থাকতে পারে না? অবশ্যই পারো, কিন্তু আমার থেকে কেন লুকালে? আর তোরা এবার বুঝেছিস ওটাও নিজের ফোন। তোরা যে ওকে অপমান করার জন্যই এই নাটকটা সাজিয়েছিস, তা আমি এখন বুঝতে পেরেছি। বিশ্বাস কর ইরা, আমরা এই সব কোনো কিছুই জানতাম না। থাক, অনেক সময় হয়েছে, তোদের আর কিছু জানতে হবে না। খাবারগুলো তো খেয়ে নিবে। হ্যাঁ, ভুলে গেছি। খাবার খেয়ে আকাশের হাতে 5,000 টাকা দেয়। যদিও নিতে চায়নি, কিন্তু এরা জোর করাই নিতে হয়েছে। ওরা আরও কিছুক্ষণ আড্ডা দিতে থাকে। বাকিরা তো আকাশকে সহ্য করতে পারে না, তাও ওদের সাথে বসে গল্প করতে থাকে। আচ্ছা, ও যদি এখানে বসে গল্প করতে থাকে তাহলে ওর পরিবার চালাবে কি করে? ওকে তো সিএনজি চালাতে হবে। আসলেই তো রনি, ও যদি এভাবে বসে থাকে পরিবার তো চলবে না ঠিক মতো ভাবে। আচ্ছা আকাশ, আমার তো আজকে গাড়ি এনেছি আমি। তুমি বরং দেখো কোনো প্যাসেঞ্জার পাও কিনা। ঠিক আছে, যাচ্ছি। ওখান থেকে বের হওয়ার পরে দেখলি তো কিভাবে ববটাকে এখান থেকে সরালাম। মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তোমরা কি নিয়ে কথা বলছো? ওর সাথে যাওয়ার জন্য বলতেছে। তো যা ওর সাথে। কিছুক্ষণ পরে ওরা যে যার মতো করে বেরিয়ে যায়। ইরাও অফিসে এসে কালকের ফাইল রেডি করে ফেলে। পুরোটা হয়ে যাওয়ার পরে, বাবা এখানে এবার সাইন করে দাও। সবকিছু ঠিকভাবে দিয়েছিস তো? কোনো ভুল যেন না হয়। কোনো ভুল নেই আব্বু, আমি নিজে চেক করেছি। কিন্তু টাকাগুলো কি চেকের মাধ্যমে দেবে? হ্যাঁ, চেক ওনাদের সামনে সাইন করে দিয়ে দিস। ঠিক আছে আব্বু। এদের কাজ শেষ। এবার দেখি আকাশ কি করছে। ও সেম অফিসে এসে ওর বাবাকে সাহায্য করতে থাকে। ওর বাবা ওকে সবটা বুঝিয়ে দেয়। কাল আমি আসবো না, তুই এসে সবটা সামলে নিস। আমি পারবো তো?
আরে সবার ফাইল দেখবি, আমরা যা যা বলছি তার সাথে ফাইলের মিল আছে কিনা আর চেক করবি। সবটা ঠিক থাকলে ফাইলে সাইন করে একটা কাগজ ওদের দিয়ে দিবি, আরেকটা রেখে দিবি, সাথে 5 কোটি জামানত। ঠিক আছে আব্বু, তাই হবে। পরের দিন অফিসে আসে। ওই দিকে একে একে সব লোক এসে ফাইলগুলো দিয়ে যায়, কিন্তু জ্যামের কারণে ইরার আসতে লেট হয়। তখন ম্যাম, আপনি এখন যেতে পারবেন না। যেতে কেন পারবো না? আমার তো আজকে আসার কথা ছিল। যারা এসেছে সবাই ফাইল দেখিয়ে আবার নিয়েও গেছে। আপনি অনেক লেট করে ফেলেছেন। প্লিজ এটুকু সাহায্য তো করুন। আমি ভিতরে না গেলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখনই আকাশ সিসিটিভির মধ্যে ইরাকে দেখতে পায়। ওখানে দেখার পরে রিসিপশনে মেয়েকে কল দেয়। জি স্যার, বলুন। ও এখানে কেন এসেছে? স্যার, আজকে যারা ফাইল জমা দিতে এসেছে ওদের মধ্যে উনিও একজন। সময় তো শেষ, ওনাকে চলে যাওয়ার জন্য বলতেছি, কিন্তু উনি তো কথাই শুনছেন না আমার। আচ্ছা, এখন তো দুপুরে খাবারের সময়, ওনার থেকে ফাইল নিয়ে আমার কাছে নিয়ে আসো, আর ওই মেয়েকে দুপুরে খাবার দাও, তবে ভালো দেখে খাবার দিবে। জি স্যার, তাই হবে। আপনার ফাইলটা দিন, আর এই কাজ নিয়ে ওই দিকে ক্যান্টিনে যান, ওখানে আপনাকে খাবার দিয়ে দিবে। কিন্তু আমার কাজ। আমাকে যতটুকু বলা হয়েছে আমি আপনাকে ততটুকুই জানিয়েছি। এই নিন ফাইল। মেয়েটি ফাইল নিয়ে আকাশের কাছে দেয়। ফাইল চেক করে সাইন করে দেয়। ইরা তো ক্যান্টিনে এসে টেনশন নেই, ঠিক মতো খেতেও পারছে না, তাও খাবার খেয়ে নেয়। খাওয়া শেষে রিসিপশনে আসতেই মেয়েটি ফাইল এগিয়ে দেয়। এই নিন আপনার ফাইল। কিন্তু চেক কেন ফিরিয়ে দিল? স্যার বলল আপনাকে কোনো জামানত দিতে হবে না, সবার থেকে নিয়েছে শুধু আপনি ছাড়া। হয়তো স্যার আপনাকে পার্সোনালভাবে চেনে, সেজন্যই আর জামানত নেয়নি। উনি কিভাবে আমায় চিনবে? আমি তো এই প্রথমবার আপনাদের অফিসে এসেছি। দেখুন, এইসব তো আমি জানি না, আপনার কাজ হয়ে গেছে, আপনি বরং এবার আসতে পারেন। ইরা বের হয়ে ব্যাপারটা ওর বাবাকে জানায়। আকাশ তো অনেক আগেই ওর বাবাকে জানিয়ে দেয়। জামানত না রাখায় ওর বাবা ও তেমন কিছু বলেনি, কারণ যেখানে ছেলে খুশি সেখানে 5 কোটি কোনো বিষয় না ওনার কাছে। ইরা অনেক খুশি, সেজন্য অফিসে এসে ওর বাবাকে চেক দিয়ে দেয়। বিকালে আকাশকে কল দেয়। কোথায় তুমি? এই তো বাসায়। আমার বাসায় চলে এসো। কোনো কিছু হয়েছে কি? আরে কিছু হয়নি, তোমায় আসতে বলেছি, তুমি এসো। ঠিক আছে, আসতেছি। বাসায় তবে ওর বাবা ছিল না, সেজন্য কিছুটা ভয় দূর হলো। কেননা উনি হয়তো আকাশকে দেখলেও চিনে যেতে পারে। যদিও এখনকার পোশাক দেখলে নাও চেনার কথা, কিন্তু বলা তো যায় না। যদি চিনে যায় তাহলে তো পুরোই সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, তোমার বাবা কখন আসবে? বাবাকে দিয়ে তোমার কি কাজ? উনি এসে দেখলে পরে যদি মাইন্ড করে? কোনো কিছুই হবে না, বুঝতে পেরেছো? তুমি বসো, দুজন একসাথে খেয়ে বের হব। কিন্তু আমি তো সিএনজি নিয়ে এসেছি, ওটা কি করব? ওটাতে করেই ঘুরবো, ঘোরা শেষে আমাকে নামিয়ে দিবে এখানে। আচ্ছা, তাই হবে। খাবার খেয়ে ওরা বের হয়ে চলে আসে একটা রোডে, যেখানে দুই পাশে লেক আর মাঝখানে হাঁটা আর বসে গল্প করার জায়গা। ওখানেই গল্প করতে থাকে। তখন হঠাৎ একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা? তুমি বড় লোকদের কেন পছন্দ করো না? ওরা বেশি অহংকারী হয়, কথায় কথায় টাকার অহংকার দেখায়। শুধু কি এই কারণ? আরও কারণ আছে, ওইগুলো জেনে কোনো কাজ নেই। তোমরা নিজেরাও বড় লোক, অনেক কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তুমি অহংকার করো না। অহংকারী লোক আমার মোটেও পছন্দ না। বুঝতে পেরেছি, এটাই ভালো। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমায় তুমি বিয়ে করবে? এটা কি করে হয়? কেন সম্ভব না? আমি কোথায় আর তুমি কোথায়? তাতে কি হয়েছে? আমি তোমার টিনের ঘরেও নিজেকে মানিয়ে নিতে পারবো। প্রথম প্রথম সবাই একই কথা বলে, কিন্তু যখন কয়েকটা সপ্তাহ বা মাস যায় তখন তাদের রূপ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। কি? তুই আমাকে অন্য মেয়েদের সাথে তুলনা করলি? আরে আমি তো শুধু কথার কথা বলেছি। তোকে আমি বলতে কি বলেছি? তাহলে তুই কেন বললি কথাটা? আচ্ছা, আর বলবো না। তোমার বাবা মায়ের সাথে আমার পরিচয় করাবে কবে? ওনাদের সাথে পরিচিত হয়ে কি করবে? আমার ইচ্ছে হয়েছে, সেই জন্যে হব। তাতে তোমার কোনো সমস্যা? সমস্যা তো আমারই, নিজেকে এখন লুকাবো কি করে? এই কি ভাবছিস এত? তেমন কিছু না। আজকে তো সম্ভব না, তবে 1 সপ্তাহের ভেতরে তাদের সাথে আমার পরিচয় করাবে, কথাটা যেন মাথায় থাকে। যদি পরিচয় না করাই? তাহলে আমরা বিয়ে করে একসাথে তোমার পরিবারের মানে তোমার বাবা মায়ের সাথে কথা বলতে যাব। এই না না না, আমি নিয়ে যাব। তা মনে থাকলেই হয়।
এখন চলো উঠি আমরা। ঠিক আছে চলো। ওখান থেকে উঠে চলে আসে বাসায়। এসে আকাশ ওর বাবা মাকে জানায় ব্যাপারটা। এটা তো খুশির খবর, কিন্তু কিন্তু কি সেটা তো বল। এরা তো জানে আকাশ গরিব, ও যদি আমাদের বাড়ি দেখে ভুল বুঝে চলে যায়। সেজন্য তো তোমাদের ব্যাপারটা জানিয়েছি। তাহলে আমরা ছোটখাটো 1 কোটি টাকার মধ্যে একটি বাড়ি কিনে সেখানে না হয় নিয়ে গেলাম। 1 কোটি কেন? ও জানে আমার দৈনিক আয় হয় 1000 টাকা। কি বলিস? তাহলে তো টিনের ঘর ভাড়া করতে হবে। সে আর বলছি কি তোমাদের। আচ্ছা, আমি তো ম্যানেজ করতে পারবো না, তুই বরং চেষ্টা করে দেখ, কিছু তো একটা হয়ে যাবে। ঠিক আছে, তাই করব। পরের দিন থেকে ঘর দেখা শুরু করে, কিন্তু পাচ্ছে না। অনেকটা সময় নিয়ে দেখার পরে একটা ঘর তো পেয়েছে, মোটামুটি 2 রুমের একটা বাসা। ওখানে 3 মাসের জন্য ফ্ল্যাট নেয়। এরপর কিছু বিছানা, ফ্রিজ কিনে নেয়, সাথে রান্না করার জিনিসপত্র, যেন দেখে বোঝা যায় এখানে কেউ থাকে। সবকিছু ঠিক করতে করতে 5 মিনিট কেটে যায়। তখন 5 দিন কিন্তু শেষ, আর মাত্র 2 দিন আছে। আমি তোমার কথা তো বাবা মাকে বলেছি। তা ওনারা কি বলেছে? বাবা মা তো রাজি আছে, তোমাকে দেখতেও চেয়েছে। সত্যি বলছো? তাহলে এখনই চলো। এখন তো বাসা ফাঁকা। ওনারা কি কেউ কোথাও গিয়েছে? মা বাহিরে আছে, আবার বাবাও গেছে। আমি বরং একটা সময় ঠিক করে তারপর তোমাকে জানাবো। তবে 2 দিনের বেশি সময় যেন না লাগে, কথাটা কিন্তু মনে রেখো তুমি। আরে এতগুলো দিন লাগবে না। তাহলে তুমি এসে আমায় নিয়ে যেও। ঠিক আছে। পরের দিন আকাশ ওর বাবা মাকে নিয়ে ওর ফ্ল্যাটে আসে, এসে সবকিছু দেখিয়ে দেয়। আমি ওকে কাল নিয়ে আসবো। তোমরা দুজন সকাল থেকে বাসায় থাকবে, আর খাবারগুলো এখান থেকে রান্না করে নিয়ে যাবে। ঠিক আছে। রাতে ইরাকে জানিয়ে দেয়। ইরা ও অনেক খুশি হয়। পরের দিন সকালে 11টার ভেতরে আকাশের বাবা মা চলে যায় ওই বাড়িতে খাবার নিয়ে। আকাশ ওর সিএনজি নিয়ে ইরাদের বাড়ির পাশে একটা রাস্তায় অপেক্ষা করতে থাকে। ইরা ওর শাড়ি পরে বের হয়ে সিএনজিতে এসে বসে। ঠিক লাগছে না আমার? অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। আমার থেকে দেখি তোমার তারা বেশি। প্রথমবার ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি, একটু এক্সাইটমেন্ট তো থাকবেই। আচ্ছা চলো এখন। চলে আসে ইরা আকাশের বাবা মার কাছে। ওনাদের সালাম দিয়ে কথাবার্তা বলতে থাকে। সবটা ওনাদের ভালোই লাগে, অনেক বেশি করে সেজন্য। তোমাকে আমাদের পছন্দ হয়েছে? আমাদের তোমার পছন্দ হয়েছে কি? আচ্ছা, তোমার বাবা আমাদের মতো গরিব ঘরে তোমাকে বিয়ে দেবে তো? প্রথমেতেও একটু না করবেই, বুঝতেই তো পারছেন। কিন্তু দেখা যাবে আমরা সব কিছু ঠিক করে নিলাম, কিন্তু তোমার বাবা মা বাধা হয়ে দাঁড়ালো, তখন তোমাদের মিল হবে না। ওই নিয়ে চিন্তা করবেন না আপনি, আমি সবটা সামলে নিব। তাছাড়া আমি দরকার হলে বাবা মায়ের বিরুদ্ধে এসে আকাশকে বিয়ে করে নিব। সত্যি ইরা, তুমি যে আমার ছেলেকে সত্যি মন থেকে চাও তা তোমার কথায় বোঝা যাচ্ছে। এখন নাস্তা করে নাও, দুপুরে আমরা সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে আন্টি। নাস্তা খাওয়া শেষ হলে আকাশের মা রুম থেকে কিছু গিফট এনে ইরার হাতে দেয়। আন্টি এখানে কি আছে? তোমার জন্য কিছু উপহার আছে। এগুলোর কি দরকার ছিল? তুমি এই প্রথম আমাদের বাসায় এলে, তোমাকে খালি হাতে বিদায় করব নাকি? এখানে না হয় দেখি। তুমি তোমার বাসায় ফিরে দেখিও, স্বার্থ অনুযায়ী তোমাকে গিফটগুলো দিলাম। আমি ওইসব মোটেও ভাবিনি আন্টি। আচ্ছা চলো এখন খাবার খাই। খাবার টেবিলে ইরা আরো বেশি অবাক হয়, কেননা 5 স্টার রেস্টুরেন্টের মতো খাবার, যা দেখে আকাশ নিজে অবাক হয়। কেননা যা যা তৈরি করে আনতে বলা হয়েছিল সেগুলো তো কমই ছিল, উল্টো আরো দামি দামি খাবার তৈরি করে রেখেছে। আন্টি দামি দামি খাবার কি জন্য? আরে তুমি কি কি খেতে পছন্দ করো না করো তা তো জানি না, সেজন্য আমরা খাবার নিয়ে আসলাম। শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করলেন আপনারা। আমি আপনাদের মতো সাধারণ খাবার খেতে পছন্দ করি। মা যখন এনেই নিয়েছে তখন চলো আমরা খেয়ে নেই। ওনারা খাওয়া শেষ করে ইরা আরো অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরে ইরাকে তাহলে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে আম্মু। ইরাকে সিএনজি করে বাসায় নিয়ে আসে, কিন্তু গিফটগুলো ভুলে সিএনজিতে থেকে যায়। সেজন্য সেগুলো দেওয়ার জন্য আবারও ইরার বাসায় আসে। ইরা নেমে গিফটগুলো হাতে নেয়, তখন তার ইরার মা সবটা দেখে নেয়। কেননা আকাশকে জড়িয়ে ধরে কপালে একটা চুমুও দিয়েছে, যা ইরার মায়ের কাছে অনেক সন্দেহজনক মনে হলো। গিফট নিয়ে ইরা রুমে এসে দেখতে থাকে, তখন ইরার মাও রুমে আসে। ইরা,
ছেলেটা কে ছিল? কোন ছেলে? যে একটু আগে এসেছে? ও তো আমার বয়ফ্রেন্ড ছিল। কি? তোর কি মাথা ঠিক আছে বল? কেন, কি হয়েছে তা তো বলবে। একটা সিএনজি ড্রাইভার তোর বয়ফ্রেন্ড? আর এইগুলো কি দিয়েছে? ওর পরিবার থেকে নিয়েছে। আজকে ওর বাবা মায়ের সাথে দেখা করেছি, ওনারা আমায় পছন্দ করেছে। তা তো করবেই, আমাদের টাকা দেখেই তো ওনারা রাজি হয়ে গেছে। দেখো আম্মু, ওনারা আমাদের টাকা দেখে রাজি হয়েছে নাকি এমনি এমনি রাজি হয়েছে সেটা একমাত্র আমিই জানি। তোর বাবা যে কখনো তোকে ওরকম একটা ড্রাইভারের সাথে বিয়ে দেবে না, সেটা কি তুই জানিস? আমি এত কিছু জানি না, আমি বিয়ে করলে ওকেই করব। আগে দেখ এখানে কি কি আছে। ইরা একটা একটা করে দেখতে থাকে। কিছু প্যাকেটের শাড়ি ছিল আর কিছু প্যাকেটে গহনার বাক্স। দেখো, হয়তো কোনো সস্তা দেখে দিয়েছে। বাক্সগুলো ইরার আর ওর মা অবাক হয়, কেননা একটা ডায়মন্ডের নেকলেস ছিল ওখানে, সাথে কানের দুল সহ। এই কি আসল হিরে নাকি নকল? নকলই হবে, আসল হিরো ওনারা কি করে আনবে? সেটা অবশ্য ঠিক বলেছিস তুই, কিন্তু তুই আমাকে এটা বল, একটা সামান্য সিএনজি ড্রাইভারকে কেন তোর পছন্দ করতে হবে? দেখো আম্মু, তোমায় একটা কথা বলি, আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করব। কেন তুই বুঝতে পারিস না? তোর বাবা কখনোই ওই ছেলেকে মেনে নিবে না। বাবার কথা বাদ দাও, তুমি মেনে নিবে কিনা সেটা আমায় বলো। আমি যদিও মেনে নেই, তোর বাবা কিন্তু কখনো মেনে নিবে না। তুমি মেনে নিলেই হবে। কথাটা শেষ হওয়ার পরে হঠাৎ করে লাইট অফ করে হয়ে যায়। নেকলেস থেকে এক প্রকার আলো বের হতে থাকে। এটা দেখে এরা আর ওর মা দুজনেই তো অবাক হয়। এটা কিসের আলো? এই নেকলেস থেকে বের হচ্ছে আলো। নকল নেকলেস থেকে আলো বের হবে কেন? এটা তো আমিও বুঝতে পারছি না। একটা কাজ করিস তো। কি কাজ বলো? আমি তোর আঙ্কেলকে একটা কল দিয়ে এই নেকলেসের ব্যাপারে জিজ্ঞেস করি। উনি তো ডায়মন্ডের ব্যবসা করে, জিজ্ঞেস করে দেখো। কল দিয়ে কথা বলতে থাকে। কথা বলে সবটা জানার পরে ইরার মা সব কথা ইরাকে বলে। সবটা শুনে ইরা নিজেও এবার অবাক হয়। এসব কি বলছো? 5 কোটি টাকা দামের নেকলেস আমাকে দিয়েছে ওনারা উপহার হিসেবে, কিন্তু ওরা যে বাসায় থাকে সে বাসা তো 5 লক্ষ টাকাও হবে না। এই নেকলেস নাকি বাজারে এখনো আসেনি, মানে দেশের বাইরে থেকে আনা হয়েছে এটা। ধ্যাৎ, এরকমটা হবে না। আচ্ছা, আরেকটা উপায়। ওহো, উনি বলেছে কি উপায়? এই নেকলেস পানির নিচে রাখতে, যদি তাও এটা থেকে আলো বের হয় তাহলে এটা ওই আসল নেকলেস। ওরা পানি এনে চেক করে, কিন্তু তাও আলো বের হচ্ছে। এতে অবাক হয়ে যায়। তাহলে কি ওরা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? হতেও পারে। আচ্ছা, তোকে কি আজকে সাধারণ কোনো খাবার খাইয়েছে নাকি অন্য কিছু? অনেক দামি দামি খাবার, তাও রেস্টুরেন্টে হিসেব করলে 10,000 টাকা দাম তো হবেই। আমার মনে হয় আকাশ আর ওর পরিবার তোর থেকে কিছু লুকাচ্ছে। ঠিক আছে আম্মু, আমি ওর পরিবারের সাথে কথা বলে দেখব তাহলে। কথা বলার চাইতে আগে তুই সত্যতা নিজেই বের কর। ঠিক আছে, তাই করব। এরা তো নিজেদের মতো করে সবটা বলতে থাকে। ওইদিকে আকাশ নিজেও নিজের মতো করে সবটা গুছিয়ে নিতে থাকে। পরের দিন সকালবেলায় এরা তোকে একবার অফিসে যেতে হবে। আমি তো ভার্সিটি শেষ করে অফিসে আসি। আমাদের অফিসে না, যাদের সাথে একটা চুক্তি করেছি ওই কোম্পানিতে যেতে হবে। কোনো দরকার ছিল কি? চুক্তি অনুযায়ী আমাদের কোম্পানির 10% শেয়ার ওনাদের দেওয়া কথা, তার বিনিময়ে ওনারা আমাদের প্রোডাক্ট দিবে। ঠিক আছে, আমি কথা বলে আসবো তাহলে। বিকেলে ইরা অফিসে আসে। সিসিটিভিতে ইরাকে আসতে দেখে আব্বু, ইরা তো এখানে এসেছে, ওদের যে 10% শেয়ার দেওয়ার কথা ছিল সেটা দেওয়ার জন্য এসেছে। তাহলে সবটা দিয়ে মিটমাট করে নে। আমি সামনে এলেই তো ধরা খেয়ে যাব। তাহলে আমি যাচ্ছি। তুমি যাবে মানে? তোমাকেও চিনে। তাহলে আমার ফিএকে বলি সবটা সেটিং করার জন্য। সেটাই করো।
আকাশের বাবা একটা মেয়েকে পাঠায় ইরার কাছে। ইরা যা বলতেছে সবটা ওনারা মোবাইলে শুনতেছে, আবার মেয়েটি কি বলবে সেগুলো এরা আবার জানাচ্ছে। ম্যাম তাহলে ফাইলটা দিন, আমি স্যারের সাইন নিয়ে আসতেছি। ওনাদের সাথে দেখা হলে ভালো হতো, তাহলে কিছু কথা জানতে পারতাম। আমাকে বলুন, আমি ওনাদের জানিয়ে দেব। না থাক, আপনি বরং ফাইল নিয়ে যান। মেয়েটি ফাইল নিয়ে আসে, সেটাই সাইন করে পাঠিয়ে দেয়। ইরাও চলে যায়। ওই দিনটা বেঁচে গেল। পরের দিন আকাশকে নিয়ে ইরা ভার্সিটিতে আসে। তখন ইরার বান্ধবী আর ওদের বয়ফ্রেন্ড সবাই ছিল। আজকেও ওকে নিয়ে আসতে হলো? ও আমার বয়ফ্রেন্ড না, হবু স্বামী হয় আমার। কি তুই কি সত্যি সত্যি ওকে বিয়ে করবি? মিথ্যে মিথ্যে কেউ বিয়ে করে নাকি আবার? তাই বলে একটা সিএনজি ড্রাইভারকে তোর বিয়ে করতে হবে? হবে, কারণ আমি ওকে ভালোবাসি। বিয়ে করলে ওকেই করব। যদি আমাদের বিয়েতে আসতে তোদের কোনো অসুবিধা হয় তো, বা তোদের স্ট্যাটাসের সাথে না যায় তো তোরা আসিস না, এতে আমার কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছিস? এত বড় কথা বলতে পারলি? কিছু তো করার নেই। তাছাড়া আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করব আমি। এতে তোদের এত সমস্যা কোথায় সেটাই তো বলবি আমায়। তুই কেন বুঝতে চাচ্ছিস না? ওকে বিয়ে করা মানে তোর জীবনটা বরবাদ করে দেওয়ার মতো সমান। না গেলে হয় না? তাহলে তো আর ওখান থেকে কোনো সাহায্য আমরা পাবো না। তোরা যদি ওকে সহ্য করতে না পারিস তাহলে কথা বলিস না ওর সাথে, কিন্তু ওকে অপমান যদি করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রাখিস তোরা। দেখ, থাকবো না এখানে আমরা। ঠিক আছে, চলে যেতে পারেন আপনারা। রবি, তুমি উঠবে? না গেলে হয় না? এত অপমান সহ্য করা কি যায়? এইটুকু অপমানে এতটা খারাপ লেগেছে তোমাদের? তাহলে বুঝে দেখো আমার কতটা খারাপ লাগে যখন তোমরা সবাই মিলে আকাশকে এর চেয়েও বেশি অপমান করো। তাই বলে ওর সাথে আমাদের মিলাবি? তোরা আজ আছিস আবার কাল নেই, কিন্তু ও আমার সাথে সারা জীবন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। সেই জন্য ওর অপমান আমি সহ্য করব না, কথাটা কিন্তু তোরা মনে রাখিস, বলে দিলাম আমি। আচ্ছা, আমরা আর ওকে অপমান করব না। তুই এবার একটু শান্ত হতা। আমি তোমাদের সবাইকে বলছি, যদি কেউ আকাশকে আর কোনোভাবে অপমান করেছে তাহলে আমি কিন্তু তোমাদের ছেড়ে দেবো না একদমই। দেখুন মিস ইরা, আমরা তিনজন মিলে কিন্তু চাইলে বিজনেসে আপনার অনেক ক্ষতি করতে পারবো। কেননা একার আপনার পক্ষে তো সম্ভব না। তিনজনের যা কিছু আছে তা দিয়ে আপনার মোকাবেলা করতে পারবো। সেটা কি ভালো হবে? তাহলে বোঝা গেল আমাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন। ধরে নিন তেমনই কিছু। 3 দিন পরে দেখবেন আমরা তিনজন আপনাদের ঠিক কতটা করি। সে সুযোগ তো আমি তোমাদের দিব না। তুই আবার কি করবি? হ্যাঁ রে, তোমরা তো 3 দিন সময় দিলে, আমি তোমাকে 3 ঘন্টার ভিতরে ভিখারি বানিয়ে ছাড়বো, কথাটা মনে রেখো। ইরা, চলো এখান থেকে। ইরাকে নিয়ে বের হয়ে যায়। ওরা তো হেসেই কুল পায় না কথাটা শোনার পর থেকে। দেখছিস ছেলেটার কত সাহস দেখিয়ে গেল। দেখলাম তো, ওর এই সাহস তো বের করেই ছাড়বো। কিভাবে কি করবি? ও তো আমাদের 3 ঘন্টা সময় দিল। দেখি ও 3 ঘন্টায় কি করতে পারে। 3 ঘন্টা শেষ, তারপর আমরা ওই ইরাকে পথে নামিয়ে আনবো। সেটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? একে গ্রুপের সাথে ওরা যে চুক্তি করেছে সেটা কি ভুলে গেছো? কিসের চুক্তি? ওদের যে কোনো কাজে ওরা সাহায্য করবে। এক কথায় তোমরা তিনজন মিলেও যদি ইরার বিজনেস ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমাদের প্রথম একে গ্রুপের পারমিশন নিতে হবে। ওনাদের পারমিশন ছাড়া কখনোই তোমরা ইরার বিজনেসের ক্ষতি করতে পারবা না। ওই অফিস তো আমরাও গিয়েছিলাম, ওখানে তো তোমাদের কি? আমাদের তো বের করে দেওয়া হয়েছিল। তাহলে কিভাবে কি করতে হবে? আচ্ছা শোনো, ওদের নিয়ে না ভাবলেও চলবে। তাছাড়া ইরা বিয়ে করে ওই ছেলের বাড়িতে চলে যাবে। এরপর কি হয়েছে বা না হয়েছে তা আমরা দেখতেও যাব না। কিন্তু ওই সামান্য সিএনজি চালায় ছেলেটা যে আমাদের অপমান করলো, ওর একটা ব্যবস্থা তো করবই। জানে তো মারবো না, কিন্তু হাত পা ভেঙে হাসপাতালে যেন 3-4 মাস পড়ে থাকে সে ব্যবস্থা করব। ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। ঠিক আছে, আগে দেখি ছেলেটা নিজে থেকে শুধরে যায় কিনা। কিছুক্ষণ পরে আকাশের বাবাকে কল দিয়ে সবটা জানায়। তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই সব ব্যবস্থা করতেছি। হ্যাঁ আব্বু, তাড়াতাড়ি করো। 3 ঘন্টা পরে ওদের 3 জনের বাবার কাছে কল আসে, আর ওনাদের যত পার্টনার ছিল সবাই এক এক করে তাদের সাথে পার্টনারশিপ নষ্ট করে দেয়। যে খবরটা ওদের 3 জনের বাবা জানতে পারে, এতে
ওরা তিনজন তো অনেক বেশি অবাক হয়। কোনোভাবেই নিজেদের কোম্পানি ওরা বাঁচাতে পারল না, কেননা সবাই নিজেদের শেয়ার নিয়ে নেওয়ার জন্য ওদের কোম্পানি এখন পথে বসে যায়। হায় আল্লাহ, এটা কি করে সম্ভব হলো? আমিও বুঝতে পারছি না। সবকিছু ওই আকাশের বাচ্চার জন্য হয়েছে। ওকে তো এখন মোটেও ছাড়া যাবে না। আগে ওকে খুঁজে বের করতে হবে। এরই মধ্যে ইরার তিন বান্ধবী ওদের বয়ফ্রেন্ডকে কল দিয়ে একে একে নিজের জিজ্ঞেস করতে থাকে। কথা বলা শেষ হলে ওরা তো বলল আমাদের যা খুশি তা করার জন্য। তাহলে শুধু আকাশ কেন, ইরাকেও ছাড়বো না। ওইদিকে খবরটা ইরাও শুনেছে। কিভাবে এটা সম্ভব হলো তা আপনারা জানেন, সেজন্য নতুন করে জানালাম না। রুসা তো ইরাকে কল দিয়ে অনেক কথা শুনিয়ে দেয়, সেগুলো শুনে তোরা আমার বান্ধবী হয়ে এরকম ভাবে কথা বলতে পারলি? আকাশ যে আমাদের এত বড় ক্ষতি করেছে, তার বেলা কি হবে? তোরা তোদের পাপের ফল পেয়েছিস। তাছাড়া আকাশ তো সামান্য একজন সিএনজি ড্রাইভার, ও কি করে পারবে এরকমটা করতে? আমি এত কিছু জানি না। ও আমাদের ক্ষতি করেছে, আমরাও 6 জন মিলে ওর ক্ষতি করব। তুই যত চেষ্টা করেও ওকে বাঁচাতে পারবি না। ঠিক আছে, আমিও দেখব তোরা ওর ক্ষতি কিভাবে করিস। রুষার সাথে কথা শেষ করে কল দেয় আকাশকে। ওকে কল দিয়ে পুরো ব্যাপারটা বলতে থাকে। সবটা শুনে এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত চিন্তিত? তোমার কাছে ব্যাপারটা সামান্য মনে হচ্ছে? অবশ্যই সামান্য মনে হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার যে অনেক চিন্তা হয়। কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা শুনো, মা তোমার ব্যাপারে সবটা জেনে গেছে। মা বাবাকে বলে দিয়েছে। কি বলো? তোমার বাবা কিছু বলেনি? বাবা তো বললো তোমার পরিবার নিয়ে আসার জন্য। সমস্যা কি আসলাম তাহলে? তা কবে আসতে হবে বলো? একে তো বাবা না জানি তোমাদের কতটা অপমান করে বসে, তার উপর ওরা 6 জন তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। একের ভেতরে এখন 2টা ঝামেলা শুরু হয়ে গেল। তুই কি এটা বলো কবে আসতে হবে? কাল তাহলে আসো তোমার পরিবার নিয়ে। ঠিক আছে, চলে আসবো। পরের দিন আকাশ ও ওর পরিবার নিয়ে চলে আসে ইরাদের বাসায়, তবে সিএনজি করে। বাসার ভেতরে আসে রফিক চৌধুরী, তো আকাশের বাবাকে দেখে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। আমার কি সৌভাগ্য, আমার মতো গরিবের বাসায় আপনি এসেছেন। বাবা এসব কি বলছো তুমি? তুই কি জানিস না ওনারা কে? এনারা আকাশের বাবা মা। আর কি জানবো? যা, তুমি বরং তোমার রুমে যাও। আকাশ তুইও রুমে যা ওর সাথে। তোরা নিজেদের মধ্যে কথা বল, আমরা ততক্ষণে বিয়ে নিয়ে আলোচনা করি। বাবা প্লিজ, ওনাদের কোনো অপমান করো না। অপমান কেন করব? তুই বরং রুমে যা। ইরা অনেক নার্ভাস হয়ে ওর রুমে আসে। এসে আকাশের সাথে কথা বলতে থাকে। আকাশের বাবা মা আর ইরার বাবা মা বসে কথা বলতে থাকে। স্যার, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, এটা তো আমার জন্য অনেক সৌভাগ্য। তুমি কি ওনাকে চিনো? আরে ওনারা একে গ্রুপের মালিক, মিস্টার শাহজাহান চৌধুরী। এই জন্যই তো 5 কোটি টাকা দামের ডায়মন্ডের নেকলেস ইরাকে দিল। এই টাকা ওনাদের কাছে খুবই সামান্য। আচ্ছা, এরা কিন্তু জানে না আমরা কে। কেননা এরা জানে আমার ছেলে একটা সিএনজি ড্রাইভার, আর আমরা দুজনে মোটামুটি চাকরি করে সংসার চালাই। কিন্তু স্যার এই সব করার কারণ? এরা তো বড় লোকদের পছন্দ করে না। তাছাড়া আমার ছেলে সে এমন কাউকে বিয়ে করতে যে শুধু ওকে আর ওর বর্তমান পরিস্থিতি দেখে ওকে ভালোবাসবে, তেমনটাই আমার ছেলে পেয়েছে। কিন্তু এরা তো গরিবদের পছন্দ করে, সেজন্য বুঝতে পারছেন। কিন্তু সত্যিটা জানলে এরা কি আদৌ রাজি হবে? সে চিন্তা ওরা দুজনে মিলে করে নিলেই হয়। রুমের মধ্যে ওরা দুজনে কথা বলতে থাকে। অনেকটা কথা শেষ হওয়ার পরে আচ্ছা বাবা মা মিলে তোমার বাবা মাকে অপমান করবে না তো? ওইসব কিছু হবে না। ওরা দুজনে নিচে আসে। এসে শুনতে পাই বিয়ের তারিখও ঠিক করা হয়ে গেছে। তখনই রুষা, রুবি, রুনা, রুবেল, রকি, রনি ওরা 6 জনই ইরাদের বাসায়। ওদের দেখে ইরা আকাশ ঠিকই বুঝতে পেরেছে সেজন্য। তোদের সাহস তো কম না? তোরা ওকে মারার জন্য আমার বাসা পর্যন্ত চলে এসেছিস। কার এত বড় সাহস যে আমার ওই সামনে আমার ওই ছেলেকে মারবে? আকাশের বাবা কথাটা বলে পেছনের সোফা থেকে উঠে সামনে এসে দাঁড়ায়। ওনাকে দেখে রুবেল, রনি, রকির তো কথাই অফ হয়ে গেছে, কেননা ওরা খুব ভালো করেই শাহজাহান চৌধুরী চিনে। কিন্তু উনি যে আকাশের বাবা এটা ওরা জানতো না।
কেন, এতে কোনো সন্দেহ আছে? আমার ছেলে হয়েছে বলে সিএনজি চালাতে পারবে না? তোরা কি ওনাকে চিনিস? তুই এসব কি বলছিস? আকাশ কি বলছে ওরা? ওরা ঠিকই বলেছে। তাহলে তুমি এতগুলো মাস মিথ্যে নাটকটা কেন করলে? আমি সবসময় চেয়েছি যে আমাকে ভালোবাসবে শুধু আমাকে দেখে, নাই আমার টাকার সম্পত্তি দেখে। সেই জন্য আমি সিএনজি নিয়ে বের হই, যেন এরকম কাউকে পাই। কিন্তু ওই দিনে আমি তোমাকে পাই, কিন্তু তুমি আমাকে আপন করে নিতে থাকো। পরে যখন জানতে পেরেছি তুমি বড় লোকদের পছন্দ করো না, সেই জন্য আমি তোমাকে সত্যিটা আর বলিনি। তাই বলে এভাবে লুকালে আমার কাছ থেকে? বিশ্বাস করো, আমি তোমাকে হারানোর ভয়ে কোনো কিছুই বলিনি। তোমরা না আমার ছেলে আর বউকে মারতে এসেছো? হ্যাঁ আঙ্কেল, আমরা মজা করেছিলাম, তাই না রে ইরা? কথাটা বলে ইরার দিকে করুণ দৃষ্টিতে তাকায়, কেননা ইরার কথার উপরে নির্ভর করছে ওদের ছেড়ে দিবে নাকি শাস্তি দিবে। আব্বু আম্মু, ওরা আমার বান্ধবী, ওরা মজা করে বলেছে, তাই না আকাশ? হ্যাঁ আব্বু, ওরা ইরার বান্ধবী, সেজন্য মজা করছে। ঠিক আছে, তোমরা তাহলে এখন আসো। আর হ্যাঁ, ইরার থেকে বিয়ের তারিখটা জেনে নিও। তোমরাও কিন্তু আসবে। তবে আমার একটা কথা আছে। কি কথা বলো? বিয়ের দিন সবাইকে সিএনজি করে আসতে হবে, কোনো গাড়ি আনা যাবে না। আর আকাশ নিজে সিএনজি চালিয়ে আসবে, আর আমি বউ হয়ে ওই সিএনজিতে করেই শ্বশুর বাড়ি যাব। এটাই হবে আকাশের শাস্তি। আমার কোনো আপত্তি নেই। বাবা, তুমি তাহলে 300 সিএনজি কিনে ফেলো। তারপর বিয়ের অনুষ্ঠান শেষে সেগুলো গরিব দেখে একটা পরিবারে একটা করে দান করে দিব। কথাটা কিন্তু মন্দ বলিসনি। তাহলে অবশেষে আমি একজন সিএনজি ড্রাইভারকে স্বামী হিসেবে পেয়ে গেলাম। কথাটা শুনে সবাই হেসে দেয়। আর এখানেই শেষ হয় গল্প। আসসালামু আলাইকুম। সমাপ্ত।